নমস্কার, আপনি শুনছেন নোটে গাছতলার গল্প। এনজিটিজি অরিজিনালসের আজকের পরিবেশনায় শোভন সুন্দর দাসের লেখা নেতুদার গল্প গামছা। লেখকের জন্ম কলকাতায় 1979 সালে। ছোটবেলা থেকেই ইতিহাস, সাহিত্য ও বিজ্ঞানের প্রতি তার ভালোবাসা। সিটি কলেজ থেকে 2000 সালে কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন পাস করেন। প্রথম গল্প লেখা বন্ধুদের অনুরোধে ও উৎসাহে। মুদ্রিত গল্প হিসেবে 2021 সালে দেশ পত্রিকায় অন্য পৃথিবী এবং 2022 সালে আনন্দমেলায় ছায়া এবং পরিবেশন নামক গল্প প্রকাশিত হয়। লেখকের প্রথম একক গল্পের বই মায়া মস্তিষ্ক এবারের বইমেলায় খোয়াই পাবলিকেশন থেকে প্রকাশ পেয়েছে। আজ ধীমান এবং ডাকাত সর্দারের ভূমিকায় ছন্দক চৌধুরী, সমীরনের ভূমিকায় সম্রাট মুখার্জি, প্রতীকের ভূমিকায় অর্ক গোস্বামী, গল্পপাঠ দিবাকর, বাস কন্ডাক্টর এবং নেতুদার ভূমিকায় আমি প্রীতম গাঙ্গুলি। গল্পের পোস্টার ডিজাইন এবং নেতুদা ইলাস্ট্রেশন করেছে অঞ্জন মহান্তি। শুরু হচ্ছে শোভন সুন্দর দাসের গল্প গামছা। গামছা চাই, ভালো শান্তিবিটি গামছা। এই গামছা। হ্যাঁ, আরে কি এখনো গামছা খুঁজে বেড়াচ্ছিস? টাওয়েল ব্যবহার করতে পারিস না? বিদ্রুপের সুরে মন্তব্যটা করল সমীরন, যাকে উদ্দেশ্য করে বলল সেই ধীমান অবশ্য এক ফুঁতে সেটা উড়িয়ে দিয়ে বলল, গামছা অনেক বেটার, আর ভালো জল টানে। চান করে উঠে একবার তোর ওই বিলিতি টাওয়েলের বদলে গামছা দিয়ে গা মুছে দেখবি, আরাম কাকে বলে। আজকের আমাদের জগাদার বিখ্যাত চায়ের দোকানের আড্ডার মূল আলোচ্য বিষয় হল গামছা। অবশ্য তার সূত্রপাত হয়েছিল এক গামছাওয়ালার সুবাদে। দোকানের পাশ দিয়ে যাবার সময় তার ওই ভালো শান্তিবিটি গামছা। হাঁক শুনে ধীমান হঠাৎ ব্যস্ত হয়ে এই গামছা, ওই গামছা চিৎকার জুড়ে দেওয়ায় সকলেই একেবারে চমকে গেছি। যদিও চিৎকারই সার, কারণ গামছা দেখে তার পছন্দ হয়নি এবং 10 মিনিট ধরে গামছাওয়ালার সব গামছা ঘেঁটে সে যা দাম বলেছে তা গামছাওয়ালার পছন্দ হয়নি। ফলে কেনাকাটা আর হয়ে ওঠেনি। আমরা এতক্ষণ বসে তার ওই গামছা দরাদরি দেখছিলাম, তবে নিজেরা কেউ তাতে যোগ দিতে যায়নি। আমার গামছা এই মুহূর্তের দরকার নেই, বাকিদের কারোর আছে কারোর নেই। যাই হোক, ধীমান গামছা দেখে ফিরে দোকানে বসবার পর সমীরনের ওই মন্তব্য ও ধীমানের প্রতি মন্তব্য। আমি বললাম, তা ঠিক, গামছার কিন্তু ভাই একটা আলাদা মজা আছে। গামছায় গা মুছে বা পরে যা সুখ সেটা তোয়ালেতে পাওয়া যায় না। দিবাকর নাক সিটকে বলল, কি এখনো ওই পুরনো দিনের চাকর বাকরদের মতো গামছা কাঁধে ঘুরঘুর করছিস? ওরে আপগ্রেড আপগ্রেড। ওসব গামছা টামছা আজকের দিনে অচল। তোয়ালের একটা আভিজাত্য আছে, সেটা তোর ওই 2 পয়সার গামছার নেই। ধীমান প্রতিবাদ করে উঠল, হ্যাঁ, বাজে কথা বলবি না। গামছারও দাম আছে, আর ফর ইওর কাইন্ড ইনফরমেশন, অনেক বড় বড় লোকেও গামছা ব্যবহার করে। প্রতীক হেসে বলল, ওটা গামছা প্রেমীদের নিজেদেরকে দেওয়া প্রবোধ বাক্য। বড় বড় জায়গায় তোদের গামছাকে কেউ পুছেও দেখে না। যত বড় আর অভিজাত লোক সবাই তোয়ালে ব্যবহার করে। দেখিসনি হিন্দি বা ইংলিশ সিনেমাতে? সেখানে তো সবাই তোয়ালে জড়িয়ে ঘুরছে। কটা হিরো বা হিরোইনকে দেখেছিস গামছা কাঁধে? সে তো সাহেবিয়ানা নকল করার ফল। সাহেবদের ধামা ধরায় আমাদের এত আনন্দ, তাই গামছা হলো খাঁটি দিশি জিনিস, ঠিক আছে? অবশ্য তোদের মতো নিজের শিকড় থেকে তো আর আলাদা হতে পারবো না। খেকিয়ে জবাব দিলাম, যা দিয়েছি তাতে মনে হয় না প্রতিপক্ষ কোনো যুক্তি খাড়া করতে পারবে। নিজের মনে মনে একটা আনন্দ হলো, কিন্তু ও হরি, আমার আত্মপ্রসাদ বেশিক্ষণ টিকল না, কারণ পাল্টা দিল সমীরন। বটে, শিকড়ের টান। তা এতই যখন শিকড়ের টান, তাহলে প্যান্ট শার্ট পরে ঘুরছিস কেন? ধুতি ফতুয়া পরে ঘোর। এই রকম পাল্টা জবাব আশা করিনি। আর সত্যি বলতে কি, নিজের যুক্তির জালে নিজেই জড়িয়ে গেছি। এর কি উত্তর দেব ভাবছি আর মাথা চুলকোচ্ছি, কারণ যুক্তিটা একেবারে অকাট্য এবং তা খণ্ডন করার কোনো উপায় মাথায় আসছে না। আমতা আমতা করছি, ঠিক সেই মুহূর্তে কানে এলো সেই
চিরপরিচিত গলা। গামছাকে হেলা ফেলা করো না। গামছার মতো উপকারী আর সর্বগুণ সম্পন্ন বস্ত্র পৃথিবীতে নেই। হ্যাঁ আর আমাদের পায়েকে গামছা প্রেমীদের হয়ে নেতুদা নিজে অস্ত্র ধরেছেন, অতএব যুদ্ধে জিত নিশ্চিত। সমীরণ অবশ্য সহজে দমে যাওয়ার পাত্র নয়। সে বলল, তাই নাকি? গামছার এত গুণ, তা সেই গুণের কিছু নমুনা দিন শুনি। শুধু কথায় তো আর চিড়ে ভিজবে না। নেতুদা জগাদার বাড়িয়ে দেওয়া চায়ের কাপে একটা লম্বা চুমুক দিয়ে বললেন, গুণের নমুনা তো ভুরি ভুরি দিয়ে শেষ করা যাবে না, বুঝেছ? গামছা বাঙালি জীবনের একটা অপরিহার্য অঙ্গ। তার উপকারিতা কেবল চান করে গা মোছায় সীমাবদ্ধ নয়। আমাদের বাংলা প্রবাদগুলোই দেখো না কেন, গলায় গামছা দিয়ে প্রণাম করা, কোমরে গামছা বেঁধে নিয়ে যাওয়া, খিদের সময় খাবার না পেলে পেটে গামছা দিয়ে শুয়ে পড়া, এমনকি বেঁচে থাকতে অনীহাবোধ হলে গলায় গামছা দিয়ে ঝুলে পড়া পর্যন্ত। এর কি শেষ আছে? এত উপকারিতা বা বাক্যে এত ব্যবহার অন্য কোনো বস্ত্রের নেই। এসব প্রবাদ তো আগেকার দিনের সৃষ্টি। তখন গামছা ছাড়া আর কিছু ছিল না বলে এর এত ব্যবহার। এর সঙ্গে উপকারিতার কি সম্পর্ক? আপনি যেরকম শুরু করলেন যেন গামছা দিয়ে লোকে নিজের প্রাণ বাঁচাতো। হ্যাঁ, তাও বাঁচিয়েছে। আরে তাই নাকি? নেতুদার এই কথায় সবাই আগ্রহ ভরে তার দিকে তাকালাম। সত্যি বলতে কি, গামছা কিভাবে লোকের প্রাণ বাঁচাতে পারে সেটা আমার মতো অতি বড় গামছা প্রেমীরও মাথায় ঢোকেনি। এই গামছার জন্যই একবার ধনে প্রাণে বেঁচে গেছিলাম। এই একটা কথায় আমরা বুঝে গেলাম যে একটি গল্প আসন্ন। সকলের চোখে আনন্দের ঝিলিক খেলে গেল। আগেও দেখেছি যে নেতুদার গল্প শোনার সময় যুযুধান দুপক্ষই নিজেদের বিবাদ ভুলে সন্ধি করে নেয়। এবারেও তার অন্যথা হলো না। ধীমান আহ্লাদে গলে গিয়ে বলল, বলুন না নেতুদা, কি 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 সেই ঘটনা? হ্যাঁ, আমার তো দশ হয়েছে না, বলুন না। নেতুদা একটু হেসে ধীমানের দিকে একটা প্রসন্ন দৃষ্টি দিয়ে বললেন, বলছি। তারপর একটা সিগারেট ধরিয়ে তাতে লম্বা দুটো টান দিলেন। চোখের দৃষ্টি দোকানের বাইরে সন্ধ্যার অন্ধকারে প্রায় কালো হয়ে যাওয়া আম গাছটার মাথায়। কিছুক্ষণ এইভাবে বসে থেকে ধীরে ধীরে শুরু করলেন। তখন সদ্য এলআইসির এজেন্সি নিয়েছি, একেবারে প্রথম দিকে। 2-3টে পলিসি যা করেছি সবই আত্মীয় স্বজনের। বাইরের লোকের পলিসি সেরকম নেই, বা বলা ভালো চেষ্টা করেও সফল হয়নি। তা সেই আত্মীয়দের মধ্যে 2 মামা আছেন, মানে ছোট মামা আর মেজো মামা। তারা কলকাতাতেই থাকেন বলে গিয়ে পলিসি করতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু মামা তো আমার 2টো নয়, 3টে। এই বড় মামা কলকাতায় থাকেন না, তিনি থাকেন জলপাইগুড়ির ওদিকে এক চা বাগানে। মায়ের চিঠিতে তিনি যখন জানলেন যে নেতু এলআইসি এজেন্ট হয়েছে, তখন পলিসি করবার ইচ্ছে প্রকাশ করে চিঠি পাঠালেন। আমি নিজেও বড় মামার পলিসি করবার জন্য মুখিয়েছিলাম, কারণ সব মামাদের মধ্যে বড় মামার অবস্থা ছিল সব থেকে ভালো। আর তখনকার দিনে চা বাগানের চাকরিতে পয়সা প্রচুর, তাই বেশ মোটা পলিসি করা যাবে। যাই হোক, যাবার 2 দিন আগে মামাকে ফোন করে দিলাম, আর কথা মতো 2 দিন পরে রকেটে চেপে বসলাম। সমীরণ হঠাৎ খুক খুক করে একটা ফিচেল হাসি হেসে বলল, আপনার মামা বাড়ি কি চাঁদে নাকি? ওর ফিচলেমি আর গেল না। এই চক্করে না গল্পটা পণ্ড হয়। নেতুদা যদি এখন রেগে উঠে পড়েন তাহলে সব মাটি। অবশ্য তিনি কিছু বলবার আগেই ধীমান খ্যাক করে উঠল। এই এখানে রকেট মানে রকেট বাস, এইটুকু যদি জ্ঞান না থাকে তাহলে আর গল্প শুনতে আসিস না, তোর মোটা মাথায় ঢুকবে না। নেতুদা কিছু বলবেন বলে মুখ খুলেছিলেন, তবে আর তার দরকার না হওয়ায় একটা দৃষ্টিবাণে সমীরণকে বিদ্ধ করে আবার শুরু করলেন। কোথায় ছিলাম? হ্যাঁ, তো বেশ নির্ঝঞ্ঝাটেই শিলিগুড়ি পৌঁছে গেলাম।
সেখান থেকে অবশ্য কিছু ধরতে হলো না, কারণ মামা স্ট্যান্ডে গাড়ি পাঠিয়েছিলেন। তাই মোটামুটি ঘন্টাখানেকের মধ্যেই গন্তব্যে পৌঁছে গেলাম। দেখো, মামার বাড়ি ভাগ্নেদের খাতির হয় তা কারোর অজানা নয়, কিন্তু সেই মামা বাড়ি যদি চা বাগানে হয়, তাহলে তার পরিমাণ যে কি হতে পারে সেটা যার নেই সে ধারণাতেও আনতে পারবে না। দুদিনের জন্য এসেছিলাম, কিন্তু সেই দুদিনেই মামা আর মামি মিলে আমাকে 10 দিনের খাওয়ানোর চেষ্টা করতে লাগলেন। সকাল নেই, দুপুর নেই, বিকেল নেই, সর্বক্ষণ খালি খাওয়ার ডাক পড়ে। শেষকালে বাধ্য হয়ে বলতে হলো যে এই হারে চলতে থাকলে আমাকে সঙ্গে লোক দিয়ে বাড়ি পাঠাতে হবে, কারণ একা আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না। তা এইভাবে 2 দিন খেয়ে আশপাশটা ঘুরেই কেটে গেল। আর সত্যি তরাই অঞ্চলের প্রকৃতির শোভাই আলাদা, তার সঙ্গে অন্য কোনো জায়গার মিল পাবে না। দেখলে মনেই হয় না এই দেশে আছি, মনে হয় ওই সুইজারল্যান্ড বা ওই ইউরোপের অন্য কোনো দেশে চলে গেছি। ওই যে ওই লাল হলুদ পাতাওয়ালা গাছগুলো, কি জানো নাম? নেতুদা, নেতুদা গামছা কোথায় গেল? হ্যাঁ, এবার সমীরণ নয়, প্রতীক। অবশ্য নিতুদাকে আবার ট্র্যাকে ফেরাতে এটা দরকার ছিল। আমরা তাই আর প্রতিবাদ করলাম না। নেতুদা কথার খেই হারিয়ে মুহূর্ত চুপ করলেন, তারপর একটু গুছিয়ে নিয়ে আবার বললেন, হ্যাঁ, গামছার কথায় আসছি। তা 2 দিন পর বিদায় নেবার সময় এসে গেল। অবশ্য এর মধ্যে মামার মামির নামে বেশ বড় দেখে 2টো পলিসি করে দিয়েছি। মনটা তাই বেশ ফুরফুরে হয়ে আছে। মামা আবার গাড়ি করে আমায় শিলিগুড়ি পৌঁছে দিয়ে গেলেন। তবে একটা ঝামেলা বাঁধল। ভেবেছিলাম ফেরার সময় ট্রেনে ফিরবো, কিন্তু সামনে কি একটা পুজো থাকায় এমন কলকাতা যাবার হিড়িক পড়ল যে মামা অনেক চেষ্টা সত্ত্বেও টিকিট জোগাড় করা গেল না। ফলে বাসেই ফিরতে হবে, কিন্তু সরকারি বাসেও জায়গা পাওয়া গেল না। তখন বাধ্য হয়েই অন্য বাস ধরতে হলো। খাওয়া দাওয়া সেরে তাতে যখন চেপে বসলাম, তখন রাত 8টা বাজে। আমার সিটটা ছিল জানলার ধারে, তাই বেশ জমিয়েই বসলাম। বাস ছাড়তে তখনও কিছু দেরি। একটা সিগারেট ধরিয়ে বাইরে তাকিয়ে বসে আছি। হঠাৎ কানে এলো একটা ডাক, বাবু, গামছা লাগবে? ভালো শান্তিপুরি গামছা, একেবারে সস্তা। চেয়ে দেখি একটা রোগা আর বেঁটে করে লোক, হাতে আর মাথায় 1 কাঁড়ি গামছা নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। হাত বাড়িয়ে দিলাম, সে আমার হাতে একটা গামছা দিল। নিয়ে দেখলাম বেশ ভালো, লম্বা আর পুরু, মানে কোয়ালিটি খারাপ নয়। এবার দাম জিজ্ঞেস করাতে সে যা দাম বলল তা একটু বেশি। অবশ্য সেটা অস্বাভাবিক নয়, শান্তিপুরের গামছা শিলিগুড়িতে দাম বেশিই চাইবে। তবু কিছুক্ষণ দরাদরি করে দাম একটু কমলো। গামছাটা কিনে হাতে নিয়ে বসে রইলাম, কারণ আমার সঙ্গে যা ব্যাগপত্র ছিল তা বাসের মাথায়। সঙ্গে খালি মানি ব্যাগ ছাড়া কিছু নেই। তাই ওটা হাতে নিয়ে বসা ছাড়া উপায় নেই। তো যাই হোক, এর কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দিল। বাস ছাড়বার পর ভিতরে নজর দিলাম। সব সিটি ভর্তি, কিছু লোক দাঁড়িয়েও আছেন। এরা কলকাতার যাত্রী নন, সামনেই হয়তো কোথাও নামবেন। এক নাগাড়ে দাঁড়িয়ে কলকাতা যাওয়াটা একটা বিভীষিকা। অবশ্য সেই অভিজ্ঞতাও আমার হয়েছে, তবে সে ঘটনা অন্য একদিন শোনাবো। যাকে তা চারিদিকে চোখ বুলিয়ে সেটা আটকালো গিয়ে আমার পাশের সিটে। সেখানে এক ভদ্রলোক বসে আছেন। অবশ্য ভদ্রলোক শুনে আমাদের চোখে যে ছবিটা ফুটে ওঠে তার সঙ্গে এনার বিস্তর অমিল, কারণ চেহারা আর মুখ চোখের মধ্যে কিরকম একটা গুন্ডা মার্কা হাবভাব। ও রকম লম্বা জুলপি, বাবরি কাট চুল, লাল চোখ আর পেল্লাই গোফের বহর দেখলে মনে হয় কোনো হিন্দি সিনেমার ভিলেন শুটিং শেষের পর মেকআপ না তুলেই পাশে এসে বসেছে। কেন জানি না, বুঝলে, ভালো লাগলো না লোকটাকে। সঙ্গে আবার খাবার বহর। বাস ছাড়ার পর থেকে সমানে মুখ চলেছে, এই বাদাম, এই বিস্কুট, হ্যাঁ এই পেঁড়া, তো এই ছানা বড়া। লোকটা যেন বাসে যেতে নয় খেতে উঠেছে।
সর্বক্ষণ কানের কাছে মুখ চলার শব্দ আর কার ভালো লাগে। তার উপর মাঝে মাঝেই খালি জানলা দিয়ে মুখ বাড়িয়ে বাইরেটা জরিপ করার চেষ্টা। সেখানে ওই ঘুটঘুটে অন্ধকারে অত দেখার কি আছে বুঝে পেলাম না। বিরক্ত হয়ে একসময় জিজ্ঞেস করলাম, কি দেখছেন বলুন তো? লোকটা আমার বিরক্তিটাকে একটুও পাত্তা না দিয়ে স্বাভাবিক সুরেই বলল, কোথায় এলো দেখছিলাম। তারপর ভুরুটা একটু কুঁচকে আমার দিকে তাকিয়ে বলল, কেন, আপনার কি অসুবিধা হচ্ছে নাকি? এই জিজ্ঞেস করার ধরনটা অনেকটা পায়ে পা দেওয়ার মতো। মানে আমি একটু রাগ দেখালেই এক্ষুনি ঝগড়া শুরু হবে। আমার অবশ্য ঝগড়া করার মুড ছিল না। তাছাড়া ঝগড়া অবধি ঠিক আছে, কিন্তু সেটা যদি শেষকালে হাতাহাতিতে গড়ায় তাহলে এই অসুরের সঙ্গে পেরে ওঠা আমার পক্ষে সম্ভব নয়। বাধ্য হয়েই একটু তেতো হাসি হেসে বললাম, না অসুবিধে আর কি, আসলে পেটটা ভর্তি তো, তাই আচমকা আপনার ওই কুনুইয়ের চাপটা পেটে পড়ছে বলে। ও তাই তো, সরি। বলে লোকটা অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। আমিও আর কিছু বললাম না, বাইরে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে রইলাম। হাওয়া খেতে খেতে কখন যে চোখটা বুজে এলো টেরই পেলাম না। কতক্ষণ হয়েছিল জানি না, একটা গোলমালের শব্দে ঘুমটা ভেঙে গেল। বাস রোকো, ও ড্রাইভার, বাস রোকো। চোখ মেলে দেখি পাশের ভদ্রলোকটি চিৎকার জুড়েছেন, বাস রোকো, বাস রোকো। বোঝো হঠাৎ কি হলো বুঝতে পারলাম না, কারণ বাইরে খালি জঙ্গল ছাড়া কিছু নেই। এখানে নামবেন নাকি ভদ্রলোক? কন্ডাক্টর বলল, এখানে বাস থামানো যাবে না। থামাতেই হবে, কি কাণ্ড! থামাতেই হবে, বাস রোকো। আবার চিৎকার। লোকটা বাস থামানোর জন্য এক মরিয়া জিদ ধরেছে। বাস রোকো। কি ব্যাপার জিজ্ঞেস করতে গিয়ে লোকটার হাব ভাবটা ভালো করে লক্ষ্য করে বিষয়টা পরিষ্কার হলো। অতি ভোজনের ফল। হ্যাঁ, লোকটা একটা হাত দিয়ে নিজের পেটটা আঁকড়ে ধরে আছে, আর অন্য হাত দিয়ে সিটের হাতলটাকে ভাঙার আপ্রাণ চেষ্টা করছে। আরে থামাও, আমি আর পারছি না। আবার চিৎকার করে উঠলো। তার অবস্থা দেখে বাস শুদ্ধ লোক চিৎকার জুড়ে দিল। কারণটা পরিষ্কার, উনি যদি সত্যি আর না পারেন তাহলে আর বাকি রাস্তা এই বাসে বসে যাওয়া যাবে না। কন্ডাক্টর, আচ্ছা আচ্ছা, জঙ্গলটা পেরিয়ে দাঁড়াচ্ছি। কিন্তু তার কথা শেষ হবার আগেই লোকটা এমন কোঁকিয়ে উঠলো কি হলো? যে বাসটা ব্রেক মারতে বাধ্য হলো। থামাও, থামাও, থামাও। ব্রেক মারার সঙ্গে সঙ্গে লোকটা তিড়িং করে সিট থেকে এক লাফ দিয়ে গেট থেকে নেমে বাইরে জঙ্গলে অদৃশ্য হয়ে গেল। দেখি 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 দেখি। প্রায় 5 মিনিট কেটে গেল, কিন্তু লোকটার দেখা নেই। এদিকে এক নাগাড়ে বাসে বসে পায়ে ঝিঝি ধরে গেছে, তাই ভাবলাম হাত পাটা একটু চালিয়ে আসি। কন্ডাক্টর অবশ্য নামতে দিচ্ছিল না, কারণ জিজ্ঞেস করায় বলল জায়গাটা ভালো নয়। আমি তাকে আশ্বাস দিলাম যে আমি দূরে কোথাও যাব না, বাসের পিছনেই থাকবো, আর ওই ভদ্রলোক ফিরলেই উঠে পড়ব। অনিচ্ছা সত্ত্বেও সে রাজি হলো। আমি নেমে বাসের পিছন দিকে গিয়ে একটা সিগারেট ধরিয়ে সবে তাতে দুটান দিয়েছি, ঠিক তখনই ঘটল ঘটনাটা। নেতুদা থামলেন, তার সেই বরাবরের অভ্যাস মূল ঘটনার আগে থেমে গিয়ে রহস্য সৃষ্টি করা। আমরা যদিও এটার সাথে পরিচিত আর প্রতিবারই তার প্রতিবাদ করি, এবারেও বাদ গেলাম না। সবাই মিলে তারপর তারপর হলোটা কি? তারপর তারপর কি হলো কি হলো? বলে চিৎকার জুড়ে দিলাম, কিন্তু প্রতিবার যা ফল হয় এবারেও তার অন্যথা হলো না। তিনি এক গাল হেসে, আরে দাঁড়াও, গলাটা ভিজিয়ে নি বলে জগাদার বাড়িয়ে দেওয়া চায়ের কাপে একটা লম্বা চুমুক দিলেন। আমরা চুপচাপ বসে তার চা খাওয়া হজম করতে লাগলাম।
চা শেষ হলে একটা সিগারেট ধরিয়ে এক গাল ধোঁয়া ছেড়ে নিতুদা আবার শুরু করলেন। তা আমি পাটা ছড়ানোর জন্য বাসের পিছনে পায়চারি করছিলাম। হঠাৎ আকাশ কাঁপানো হারে রে হুঙ্কার শুনে চমকে উঠলাম। একটা গলার হুঙ্কার নয়, সমবেত গলার হুঙ্কার, আর সেটা এসেছে বাসের সামনে থেকে। চিৎকারটা শুনে মনে মনেই একটা আশঙ্কা হয়েছিল, তবু কৌতূহল বশেই নিজেকে লুকিয়ে পিছন থেকে উঁকি দিয়ে যা দেখলাম তাতে রক্ত জল হয়ে গেল। দেখলাম প্রায় 10-12 জন লোক, প্রায় সবার হাতেই অস্ত্র। বেশভূষা সাধারণ প্যান্ট শার্ট হলেও যেটা সবার আগে চোখে পড়ে সেটা হলো সবারই মুখ আর মাথা গামছা দিয়ে মোড়া। মানে দেখে মুখ চেনার উপায় নেই। বুঝতে অসুবিধে হলো না যে কন্ডাক্টর যে ভয় পাচ্ছিল সেটাই সত্যি হয়েছে এবং বাসে ডাকাত পড়েছে। এই অবস্থায় কি করা যায় সেটা বুঝতে পারছিলাম না। একবার মনে হলো যে ওরা তো আমাকে দেখতে পায়নি, তাই পিছন দিকে দৌড় মারি, কিন্তু তারপরেই মনে হলো যে এখানে দৌড়ে আমি যাবই বা কোথায়? চারপাশে জঙ্গল ছাড়া কিছুই নেই। ওদিকে সময় কম, কারণ লোকগুলো আস্তে আস্তে বাসটার দিকে এগিয়ে সেটাকে ঘিরতে শুরু করেছে। ঠিক সেই সময় নজরে পড়লো হাতের গামছাটার দিকে, আর সঙ্গে সঙ্গে মাথায় একটা বুদ্ধি খেলে গেল। যদিও তাতে ঝুঁকি প্রচুর, আর ধরা পড়লে প্রাণ নিয়ে টানাটানি হওয়ার সম্ভাবনা, তাও শেষ চেষ্টা করতে দোষ কি? এই ভেবে জয় মা বলে নিজের হাতের গামছাটা দিয়ে ভালো করে নিজের মুখটা আর মাথাটা মুড়ি দিয়ে নিলাম। এবার লোকগুলো বাসের পিছন অব্দি আসার আগেই আমিও তাদের সঙ্গে চেঁচিয়ে উঠলাম, সঙ্গে বাসের গায়ে থাবড়া দিতে লাগলাম। ডাকাতগুলো দেখলাম আমার সাথেই বাসের গায়ে থাবড়া মারছে আর মুখ দিয়ে চিৎকার করছে। দুই ডাকাতকে দুপাশে নিয়ে আমিও তাই করতে লাগলাম। বুঝলাম ওই আধো অন্ধকারে বাসের ব্যাকলাইটের আলোয় গামছা মুখে আমার সঙ্গে দলের লোকের তফাৎ ওরা করতে পারেনি। এরপর যা হয় তাই হলো। 4 জন বাসের ভিতরে ঢুকলো লুট করতে, আর 4 জন উঠলো মাথায়। আমি আর জনা দুয়েক ডাকাত নিচেই রইলাম। ওপরের ডাকাতরা মালগুলো ছুঁড়ে নিচে ফেলতে লাগলো, আর বাকিরা সেগুলো হাতড়ে দামি জিনিস সব বার করতে লাগলো। ভাগ্যক্রমে আমার ব্যাগটা খোঁজার দায়িত্ব আমার হাতেই পড়লো। আমিও তাড়াতাড়ি সেটা খুলে সবকিছু দেখে নিয়ে খালি আমার শেভিং ক্রিম আর ব্রাশটা পকেটে ঢুকিয়ে সেটা আলাদা করে রাস্তার পাশে রেখে দিলাম। প্রায় 10 মিনিটের মধ্যে কাজ মিটে গেল। ভিতরের ডাকাতরা বেরিয়ে এলো আর উপরের ডাকাতরা নেমে এলো। তারপর একজন সর্দার গোছের ডাকাত আমাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, সব নেছিস তো? আমরা সমস্বরে চিৎকার করে উঠলাম। সর্দার তখন চল তবে জয় মা কালী বলে এক বিশাল হাঁক লাগিয়ে পাশের জঙ্গলের দিকে দৌড় লাগালো। আমি সবার পিছনে ছিলাম, তাই বাসের পিছনে লুকিয়ে পড়তে অসুবিধে হলো না। আমি চট করে মুখের গামছাটা খুলে নিজের ব্যাগটাকে রাস্তা থেকে তুলে দৌড়ে বাসে উঠলাম, আর ওটার সঙ্গে সঙ্গেই বাস ছেড়ে দিল। বাসের ভিতরের পরিস্থিতি তখন খুবই মর্মান্তিক। সকলের মুখ উস্কো খুস্কো। মেয়েরা ডুকরে ডুকরে কেঁদে উঠেছে। গয়নাগাটি খোয়া যাবার কষ্টটা সেই কান্নায় মিশে তার তেজ আরো দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। আমাকে দেখে কন্ডাক্টর অবাক হয়ে তাকিয়ে ভয় আর বিস্ময় মেশানো গলায় জিজ্ঞেস করলো, ও মশাই, ডাকাত পড়েছিল তো, আপনি ছিলেন কোথায়? আমি হাঁপাতে হাঁপাতে লুকিয়েছিলাম বলে কোনো রকমে নিজের সিটে গিয়ে বসলাম। নেতুদা থামলেন। ধীমান বলল, কন্ডাক্টর আপনার কথা বিশ্বাস করলো?
না করার তো কোনো কারণ নেই। ডাকাত দেখে আমার লুকিয়ে পড়াটাই স্বাভাবিক নয় কি? সমীরণ চোখ কুঁচকে বলল, আর সেই লোকটার কি হলো? সেই আপনার পাশের সিটে যিনি বসেছিলেন? পাশের সিটটা ফাঁকাই ছিল, তার কি হলো জানি না, তবে আমার একটা সন্দেহ আছে। আমরা সবাই সাগ্রহে জিজ্ঞেস করলাম, কি সন্দেহ? ব্যাপার? সন্দেহ সর্দারের গলাটা, কারণ সেটা আমার বেশ চেনা লেগেছিল। ওই চেহারা আর ওই গলা। আমি বেশ কয়েক ঘন্টা ধরে আমার পাশেই হজম করছিলাম। সবাই আশ্চর্য হয়ে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, তার মানে ওই সর্দারই আপনার পাশে বসেছিল আর বাস থামাতে বাধ্য করেছিল? নেতুদা নিঃশব্দে ঘাড় নাড়লেন, তারপর হঠাৎ হাতের ঘড়ির দিকে তাকিয়ে স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠলেন। এই দেখো, এই রে, দেরি হয়ে গেল বলে সেই চেনা বাণী, জগা লিখে নিও। চলি হে। বলে দৌড়ে দোকান থেকে বেরিয়ে গেলেন। সমীরণ হেসে বলল, খালি একটা জিনিস মাথায় ঢুকলো না। সবাই ওর দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকালাম। সে আমাদের সবার দিকে চোখটা একবার বুলিয়ে নিয়ে বলল, বাসটা যদি আরো 5 কিলোমিটার পরে গিয়ে থামতো তাহলে কি হতো? হেসে বললাম, কেন, কি আবার হতো? ডাকাতি হতো না? এই সোজা ব্যাপারটা না বোঝার কি আছে বুঝলাম না। সমীরণ একটা বাঁকা হাসি হেসে বলল, সেটুকু তো আমিও জানি, কিন্তু তাহলে কি দলের বাকি ডাকাতরা সর্দারের আশায় সারা রাত জঙ্গলে দাঁড়িয়ে মশার কামড় খেত, না বাসের পিছনে দৌড়তো? ও এর উত্তর কারোরই মাথায় এলো না। যিনি দিতে পারতেন তিনি আবার কাল আসবেন, তখন না হয় একবার। নোটে গাছতলার গল্পে আজ শুনছিলেন শোভন সুন্দর দাসের লেখা নেতুদার গল্প গামছা। কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই আমাদের জানান নিচের কমেন্ট বক্সে। ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না এবং শেয়ার করে নিন আপনার বন্ধুদের সঙ্গে। নোটে গাছতলার গল্প মেম্বারশিপ এবং ভিডিওর নিচে সুপার লাইক ব্যবহার করে আমাদের আর্থিক সাহায্য করতে পারেন। আপনার সুবিধার জন্য চ্যানেলে নানান প্লেলিস্ট সাজানো আছে, চ্যানেল ঘুরে অবশ্যই দেখুন। বাংলা সাহিত্যের নানান মজার গল্প শুনতে সাবস্ক্রাইব করুন নোটে গাছতলার গল্প, মজার একমাত্র ঠিকানা। আজকের গল্পটি আমরা নিয়েছি প্রতিলিপিতে প্রকাশিত শোভন সুন্দর দাসের নেতুদা সিরিজ থেকে। তাঁর লেখা বেশ কিছু গল্প যেমন মরণ বাঁশি, ঘূর্ণি, আলেয়া, আলো আঁধারি বিভিন্ন অডিও স্টোরি চ্যানেলে অডিও স্টোরি রূপে প্রকাশ পেয়েছে। আজকের গল্পের ধ্বনি পরিকল্পনা, সম্পাদনা এবং সমগ্র পরিচালনা আমি প্রীতম গাঙ্গুলি। আজকের মতো এখানেই বিদায়। খুব ভালো থাকবেন, হাসতে থাকবেন, শুনতে থাকুন নোটে গাছতলার গল্প, মজার একমাত্র ঠিকানা। আজ আসি, নমস্কার।